তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই, ঠিক আছে? ক্লাসে চলেছি, সবাই হচ্ছে দ্রুত লাইভটা শেয়ার করে দাও, আর পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে হচ্ছে একটু মেনশন করে দাও। Everyone. চলো শুরু করা যাক। আমাদের প্রথমে প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? তার আগে আমরা উদ্দীপকটা পড়ে আসি। উদ্দীপকে কি বলছে? 2022 সালের মার্চ মাসের জসিম ট্রেডার্স এর লেনদেন হচ্ছে লেনদেন সমূহ নিম্নরূপ। ব্যবসায়ে 2 লক্ষ টাকা মূলধন আনয়ন হলো মার্চ 5, ধারে বিক্রয় মার্চ 10, মণিহারি ক্রয় 2000 টাকা। মার্চ 16 সমন স্টোর হতে কি বলছে? মাল ক্রয় 50,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, প্রাপ্ত কমিশন 6,000 টাকা, খরচ গ্রহণ 10,000 টাকা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কি বলছে? নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, যেহেতু নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, তো আমরা কি করতে পারি? দেখতে হবে ক্রয়গুলো কোথায় আছে, ঠিক আছে? এখানে দেখো ক্রয় কোথায় আছে। মার্চ 16 সুমনা স্টোর হতে মাল ক্রয় এন্ড হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই দুইটা লেনদেন আসবে, ঠিক আছে? এখন মণিহারি ক্রয়, ঠিক আছে? মণিহারি ক্রয় আমার এখানে আসবে না। অনেক স্টুডেন্ট যারা আছে একটু ভুল করো বা হচ্ছে তোমাদের ঝামেলা হয়, যেটা হচ্ছে কি তোমরা নেট ক্রয়ের সাথে মণিহারিটা নিয়ে আসো। তো আমরা কি লিখবো? সবার ফার্স্টে তারিখ, বিবরণ, টাকা টাকা, ঠিক আছে? তারিখ কত বলছে এখানে? তারিখ হচ্ছে বছর হচ্ছে 2022, তারপর কি বলছে? মার্চ 16, ঠিক আছে? মার্চ 16 কি বলছে? সর্বপ্রথম কি বলছে? আমার মাল ক্রয় কত টাকা? 50,000। ওকে, তারপরে কি করতে হবে? আমার মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ঠিক আছে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন মানে কি? আমি যত টাকার পণ্য ক্রয় করছিলাম সেখান থেকে কারবার থেকে সেই পণ্যটা আমি নিয়ে গিয়েছি, ঠিক আছে? তার ফলে আমার কি হয়েছে? আমি পণ্যটা ক্রয় করছিলাম, এখন নিয়ে গেছি, অর্থাৎ কি করতে হবে? আমার মাইনাস করতে হবে। কি লিখতে হবে? মার্চ কত তারিখ লেনদেন? এটা মার্চ 25, কি পণ্য উত্তোলন। ওকে, পণ্য উত্তোলন কত টাকা? পণ্য উত্তোলন এখানে বলছে 500 টাকা। পাঁচশো টাকা কি করতে হবে? আমাদের মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে ছিল 50,000 থেকে 500 মাইনাস করলে কত আসে? 49,500। শেষ। এটা এখানে আমাদের কয়ের আনসার শেষ। ওকে, আজকের লেখাগুলো অনেক সুন্দর। তা তো লেখা তো সবসময় সুন্দর। হ্যাঁ, নতুন লেখা সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আমার নতুন বছরের মিশন। এটা হচ্ছে একটু আপডেট ভার্সন আর কি, আপডেট। নতুন বছরে নতুন নতুন আনা, নিজেকে একটু পরিবর্তন করা, ঠিক আছে? সবাই নিজের নিজ লাইফে চেষ্টা করবা যাতে নতুন বছরে অন্তত পক্ষে একটা বা প্রত্যেক দিন একটা একটা করে পরিবর্তন আনা, ঠিক আছে? ডিফেন্স বিডি কে এটা? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ভালো, সমস্যা নেই। সেনাবাহিনী আমাদের ডিফেন্স করবে। আমাদের এরপরে কি বলছেন? 1, 15, 16, 25 তারিখের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, ঠিক আছে? অর্থাৎ কি আমাদের হিসাব সমীকরণ প্রস্তুত করতে বলছে। সেক্ষেত্রে আমরা কি লিখবো?
তারিখ। ওকে, তারপর আমরা কোথায় চলে যাব, এখানে লিখবো মন্তব্য, তারপর আমরা কি লিখবো, মালিকানা সত্য। ওকে, তারপর এখানে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন, এটা হচ্ছে প্লাস চিহ্ন। এই ঘরটার নাম কি, সম্পদ এ দায় এল। ওকে, এই হচ্ছে আমাদের। ভাই এই ক্লাসটা কি প্রতিদিনই হয়? না, এই ক্লাসটা প্রতিদিন হয় না, এই ক্লাসটা হচ্ছে তোমার প্রত্যেক বুধবারে হবে। কি কি বারে? প্রত্যেক বুধবার রাত 8টায়, ঠিক আছে? এটা শুধুমাত্র এসএসসি 25 কমার্স স্টুডেন্টদের জন্য, যারা কমার্স সেকশনে আছো, ঠিক আছে? আর হচ্ছে শনিবার রাত 8টায় এসএসসি 25 এটা হবে কি, ফিনান্স ক্লাস। ওকে, এই হচ্ছে কথা। শনিবারে হচ্ছে এসএসসি 25 ব্যাচের জন্য, শনিবারে হচ্ছে ফিনান্স, বুধবারে হচ্ছে হিসাব বিজ্ঞান। আর হচ্ছে বাকি দিনগুলোতে তাছাড়া হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ দু জায়গাতে হচ্ছে গ্রুপ রুটিন আপলোড করে দেওয়া আছে, পিন করে দেওয়া আছে, ফিচারে দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারো। ওকে, শুরু করা যাবে। তো আমরা সর্বপ্রথম কি করব, দায়ের কাছে চলে যাব। দায় কোনগুলো আছে, ঠিক আছে? এখানে দায় কি বলা আছে দেখো তো, দায় এখানে কি বলা আছে প্রশ্নতে, এই যে এখানে একটা কর্যগ্রহণ একটা শব্দ আছে, কর্য গ্রহণের মানে হচ্ছে ঋণ গ্রহণ, ঠিক আছে? কর্য গ্রহণের আরেকটা শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে ঋণ গ্রহণ করা, ঠিক আছে? তো অর্থাৎ ঋণ গ্রহণ করতেছি, ঠিক আছে? ঋণ গ্রহণ, এখানে দায় সৃষ্টি হইতেছে, ঠিক আছে? এখন তুমি ঋণ হিসাবে লিখতে পারো, অথবা এখানে হচ্ছে ইয়া করতে পারো, ঋণ লিখতে পারো, কোনো সমস্যা নাই, বা কর্য লিখতে পারো, বা অপর দিক দিয়ে স্ল্যাশ দিয়ে যেটাই হোক প্রদেয় হিসাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রদেয় বা পাওনাদারও লিখতে পারো, সেই ক্ষেত্রে জানি। তো এই কর্যটা লেখাই ভালো আর কি, ঠিক আছে? তারপরে এখানে কি বলছি, তারপরে যে সম্পদের ঘরে আমার কি কি আছে, সম্পদের ঘরে মূলধন আর 2 লক্ষ টাকা মূলধন আনায় হলো, তার মানে কি এটা কি আমার জন্য নগদ। ওকে, তারপর এখানে আর কি আছে দেখো, ধারে বিক্রয়ের ফলে কি আমার দেনাদারের সৃষ্টি হচ্ছে, মানে কি আমি টাকা পাবো। এমএসটি সিথিমণি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, তারপর এখানে কি বলছে আমাদের, ধারে বিক্রয় করতেছি, আমি বাকিতে বিক্রয় করলাম, আমি ব্যবসায়ী বা আমি দোকানের বিক্রেতা। আমি যখন ধারে বিক্রয় করলাম তখন কি যার কাছে বিক্রি করছে তাকে বলতে পারি ভাই আপনার কাছ থেকে আমি টাকা পাই। অর্থাৎ আমি দাবি করতে পারতেছি, যখন আমি কোনো কিছু দাবি করি, আমি যখন দাবি করতেছি কোনো একজনের কাছে উপর দাবি করতেছি, তখন সেটা হচ্ছে কি আমার জন্য সম্পদ হয়ে যেতেছে। এই সম্পদটার নাম হচ্ছে আমার জন্য কি, দেনাদার বা প্রাপ্য হিসাব, একই অর্থ। ওকে, দেনাদার বা প্রাপ্য হিসাব, দ্যাটস ইট, শেষ। এরপর আমার এখানে কি বলছে, প্রাপ্য কমিশন, প্রাপ্য হিসেবের জন্য অলরেডি ঘরে এসে পড়ছে, এখানে আর কোনো কিছু দরকার নাই, আর কর্য গ্রহণের জন্য তো আসছে। তো হচ্ছে আমরা শুরু করা যাক, ঠিক আছে? তারিখ কি বলবে, 2022 কি মার্চ 1। ওকে, কি বলছে, 2 লক্ষ টাকা মূলধন আনয়ন করা হলো, অর্থাৎ কি আমরা নগদের ঘরে আছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আমি ব্যবসায় আনছি, আর মালিকানা সুদের ঘরে আসবে কত, 2 লক্ষ টাকা, ঠিক আছে? মন্তব্যের ঘরে লিখবো আমরা মূলধন আনয়ন। মূলধন আনয়ন। ওকে, এখন এই হিসাব সমীকরণটা 2টা পদ্ধতিতে করা যায়, ঠিক আছে?
এটা দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে তোমার উদ্বৃত্ত পদ্ধতিতে, বা এটা হচ্ছে এরকম শেষ সোজা কথা, আমরা এখানে শেষ, এই ঘর এখানে শেষ, এরপরে আমরা কি নিচে চলে যাব। এখানে আর উদ্বৃত্ত বা যে একটা নাম দরকার নাই, দুইটা দুইভাবে করা যায়, যেটা তোমাদের ভালো লাগে। তবে আমার মনে হয় এই পদ্ধতিতে করলে তোমাদের জন্য একটু ইজি হবে। এরপরে বলছে কত 5 তারিখ, 5 তারিখে কি বলছে ধারে বিক্রয়, ধারে বিক্রয়, ধারে বিক্রয় করার পরে কি একটু আগে বলে আসছি কত হচ্ছে আমাদের দেনাদারের সৃষ্টি হইতেছে 35,000 টাকা। ধারে বিক্রয় করলাম, একটা যাবে, আমরা জানি কি হিসাবের দুইটা পক্ষ আছে, ঠিক আছে, প্রতিটা লেনদেন দুই জায়গায় লিপিবদ্ধ হয়, একটা যাবে দেনাদারের ঘরে, আরেকটা হচ্ছে কি মালিকানা সূত্রের ঘরে। এখন মালিকানা সূত্রের ঘরে কেন যাবে, এটা হইতেছে সবার ফার্স্ট ক্লাসে একদম ব্যাখ্যা সহ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে 16 তারিখ, 16 তারিখ কি বলছে সুমনা স্টোর থেকে মাল ক্রয়, সুমনা স্টোর থেকে মাল ক্রয় 50,000 টাকা, ঠিক আছে। ও আচ্ছা, 31 তারিখ তো এখানে নাই, আচ্ছা এগুলি 31 তারিখ এখানে দেওয়া নাই, ঠিক আছে। এখানে যেহেতু 31 তারিখ দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি প্রদেয় হিসাব লিখতে হবে। 31 তারিখ দেওয়া নাই, একটু ভুলে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, বুঝছো। ওকে, কি বলছে সুমনা স্টোর থেকে মাল ক্রয়, কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে, যদি কখনো কোথাও কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং নগদ কথাটি না থাকে, তাহলে এটা হচ্ছে কি বাকিতে বিক্রয়। এই যে এখানে কি সুমনা স্টোর উল্লেখ আছে, এটা কি একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, এবং নগদ কথাটি এখানে নাই, তার মানে বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় করছি, কত হয়েছে আমার দায়ের সৃষ্টি হয়েছে, প্রদেয় হিসাব, টাকাটা আমার পরবর্তীতে দিতে হবে, ঠিক আছে। আর এটা কি করতে হবে, আমার মালিকানা সূত্রের ঘর থেকে মাইনাস করতে হবে, শেষ। এই লেনদেন আমার এখানেই শেষ, এখানে আর কোনো মন্তব্যের প্রয়োজন নেই। এরপরে কি বলছে 25 তারিখ, 25 তারিখে কি বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন কত 500 টাকা, ঠিক আছে। সিথিমণি, এটা কোন সাবজেক্ট, এটা হচ্ছে কমার্স সেকশনের জন্য, যারা ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থী আছে তাদের জন্য হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস, ইংলিশে বললে অ্যাকাউন্টিং, ঠিক আছে। ওকে, এখানে কি বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন একবার মালিকানার সত্যের সাথে যোগ হবে, আরেকবার মালিকানার সত্যের সাথে কি বিয়োগ হবে, ওকে শেষ। এখানে আমরা লিখে দেব উত্তোলন। এখন আমাদের শেষ কাজ শেষ, এখানে হিসেব করে নামে ফেলতে হবে। তাহলে নগদের ঘরে আছে কত, নগদের ঘরে আছে কত 2 লাখ, তারপর এখানে আছে কত, এই ঘরে আর কোনো কিছু নাই, এই ঘরে সোজা 35,000। ও আমি তো সায়েন্সে, ওকে ওকে, তাহলে কালকে এসো, ঠিক আছে, কালকে সন্ধ্যায় রসায়ন ক্লাস আছে, কালকে সন্ধ্যায় এসো, ওকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তারপর এখানে প্রদীপ হিসেবের করে আর কোনো কিছু নাই, 50,000। আমার ক্লাস দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জায়গা থেকে ক্যালকুলেশন করতে হবে, 2 লাখ থেকে 35,000 কে লেখা হচ্ছে, সরি 2 লাখ আর 35,000, 2 লাখ 35,000 মাইনাস 50,000, 1,85,000, 1,85,000, 1,85,000, ওকে 1,85,000, ওকে শেষ। এখানে ইকুয়াল, এখানে প্লাস, এখন এখানে কি করবো আমরা জেড টেনে দিব, আর এখানে লিখবো কি আমরা মোট, তাহলে কত হচ্ছে 2 লাখ আর 35,000, 2 লাখ 35,000, আর এখানে হচ্ছে কত 1,85,000 আর 50, 2,35,000, শেষ। আমরা এখন জেড টেনে দিলে আমাদের অঙ্ক শেষ, ওকে ফাইন। চলো তারপর নেক্সট কি বলছে, প্রদত্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, ঠিক আছে। সেটিমণি তুমি বায়োলজি ক্লাস করো, সোনামণি এইসবের কিছু না হলে বুঝবে না, চুপ কর। আমিন হামিদ, একরা একটু চুপ করো, ঠিক আছে। ওরে ওর বায়োলজি ক্লাস, বায়োলজি সবার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে। বায়োলজি ক্লাস তুমি এমন না যে শুধু ওরই করা লাগবে, বায়োলজি ক্লাস সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য হইতেছে জরুরি। কারণ হচ্ছে কি মানব দেহ বা নিজ
দেহ বা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, ঠিক আছে? না হলে হচ্ছে কি ডাক্তারের কাছে যাবা, ডাক্তার বলবো যে এখানে দেখাবো, আমার এখানে বলবো যে আপনার এখানে কি, এখান থেকে কিডনি গেছে, কিডনি কোন জায়গায় আছে ওটা জানার জন্য তোমার বায়োলজি পড়া দরকার। তো এই কারণ এটার জন্য আমাদের কি করতে হবে, জের কি লেখা লাগে, আশরাফুল ইসলাম ফাহাদ, জের কি লেখা লাগে? জের না লেখলেও কোনো সময় কোথায় জের, আমি তো জের লিখি নাই, আমি লিখছি মোট। হ্যাঁ জের, এটা তো অবশ্যই জের করা লাগবে, জের করা লাগবে। অর্থাৎ এখানে এই যে 2,35,000 যোগফল উভয় পাশে সমান হয়েছে, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য, এটা অবশ্যই এখানে দেখাই দিতে হবে। ওকে, এখানে লিখতে হবে কি তারিখ, লেনদেন, আর কি কারণ সহ ব্যাখ্যা। ওকে, কারণ সহ ব্যাখ্যা। ব্যাখ্যাতে কি বলছে এখানে, প্রদত্ত লেনদেনগুলো সবগুলোর এখানে কি বলছে, প্রথমে বলছে কি মার্চ 1, 2022, মার্চ 1 ব্যবসায় 2 লক্ষ টাকা মূলধন আনায়ন করা হলো বা আনা হলো। ওকে, আনার ফলে, মূলধন আনার ফলে কয়টা আছে, হবে লেনদেন, ঠিক আছে? লেনদেন কি না, আর এটা হচ্ছে কারণ সাপেক্ষ, এটা তার মানে কি এটা লেনদেন। লেনদেনে কি বলছে, ব্যবসায় 2 লক্ষ টাকা মূলধন আনান করা হল, আমরা কি ব্যাখ্যা কি লিখবো, মূলধন আনার ফলে, মূলধন আনার ফলে নগদ নামক সম্পদ এর বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ও এই বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা করছি, আমরা উপরে যে সমীকরণ পদ্ধতিতে যে অঙ্ক করছিলাম ওইটারই কোনটা কোন ঘরে গেছে ওইটা আমরা বাংলায় লিখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের কারণ সহ ব্যাখ্যা, ঠিক আছে? তারপরে কি বলছে, ধারে বিক্রয় 35,000 টাকা, মার্চ কত, ধারে বিক্রয় কত বলছে, 35,000 টাকা, মার্চ 5, তার মানে কি এটা আমার লেনদেন। ওকে, লেনদেন এখন কি করতে হবে আমাদের, ধারে বিক্রয়, ধারে বিক্রয় করার পরে সেম ভাবে লিখবো, ধারে বিক্রয়ের ফলে ধারে বিক্রয়ের ফলে মানে আমি ধারে বিক্রয় করছি, ধারে বিক্রয়ের ফলে আমার কি হয়েছে, ধারে বিক্রয় দেনাদার বৃদ্ধি পেয়েছে, ধারে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি, দেনাদার বৃদ্ধি ও কি হয়েছে আমার মালিকানা সত্ত্ব ওই কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, শেষ। That's it. তারপরে
তারপরে কি বলছে, 5 তারিখ শেষ, 10 তারিখ মণিহারি ক্রয় 2,000 টাকা। মণিহারি ক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে ও নগদ হতে কি এ হ্রাস পেয়েছে। 10 তারিখ কি হচ্ছে, এটা আমার লেনদেন। লেনদেনে কি হয়েছে আমার, মণিহারি ক্রয় করার ফলে মণিহারি ক্রয়ের ফলে কি হয়েছে আমার, মণিহারি ক্রয়ের ফলে নগদ অর্থ এরাস বা নগদ নামক সম্পদের হ্রাস, এটা লিখতে পারবো নগদ অর্থ ব্র্যাকেট দিয়ে এ হ্রাস, দুইভাবে লেখা যায়, আমি দুইভাবে দেখাই দিছি। নগদ অর্থ এ হ্রাস ও মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, সুমনা স্টোর থেকে কি মাল ক্রয়, তাহলে মানে এটা কি বাকিতে পণ্য ক্রয়, অর্থাৎ কারণ কি এখানে ব্যক্তির নামটা উল্লেখ আছে একটু আগে বলছে এবং নগদ শব্দটি নাই, যার কারণে কি এটা হচ্ছে কি আমার বাকিতে পণ্য ক্রয়। তাহলে কি মার্চ 16 কি লিখবো, এটা আমার লেনদেন। সুমনা স্টোর হতে সুমনা স্টোর হতে মাল ক্রয়ের ফলে এখানে ব্যক্তি কি হবে আমার, পাওনাদার এল বৃদ্ধি বা প্রদেয় হিসাব এল বৃদ্ধি, যেটাই বলো এল বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ও হ্রাস পেয়েছে। ঠিক আছে, মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। ঠিক আছে, তারপরে লেনদেনে কি বলছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা ইয়া করে তো ব্যাখ্যা দাও, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। একটু কমেন্ট সেকশনে আনসার করে তো। একটু বলো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, প্রাপ্য কমিশন গ্রহণ, এখানে আছে উদ্দীপক না, এই যে বলো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটার ব্যাখ্যা দেখি লিখবা, একটু কমেন্ট সেকশনে জানাবো। একটু কমেন্ট সেকশনে জানাও তো। তার আনসার কি হবে, তাসনিম নোভা, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি ওই হ্রাস, হ্যাঁ ঠিক আছে কারেক্ট পেরেছ। তারপর প্রাপ্য কমিশন 6,000 টাকা, এটা কি হবে বলো, প্রাপ্য কমিশন এগুলো একদম ইজি। প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন, এই প্রাপ্য শব্দের অর্থ কি, প্রাপ্য, প্রাপ্য হিসাব মানে হচ্ছে আমি এখনো পাই নাই, পরবর্তীতে পাবো। ঠিক আছে, আমি, প্রাপ্য শব্দের হচ্ছে কি আমি পাবো, কিন্তু কখন পাবো, পরবর্তীতে পাবো। ঠিক আছে, আমি পাবো কিন্তু কখন পাবো, পরবর্তীতে পাবো। আমার তো ভুল হয়েছে, নগদে হ্রাস ও মালিকানা সত্ত্ব ওই হ্রাস না,
এটা হবে না। মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি ও ওই হ্রাস, কারণ কি এর আগে সমীকরণে যখন অঙ্কতে গেছিলাম তখন কি একবার যোগ করছিলাম একবার বিয়োগ করছিলাম। ওকে, ওইখানে বলা আছে, ওখানে তো একটু প্রিভিয়াস একটু ব্যাক করে দেখে নিও। তো এখানে কি বলছে আবার, প্রাপ্য কমিশন। আমরা নেক্সটে যাই। প্রাপ্য কমিশন মানে কি, আমি পাবো, কমিশন আমি পাবো। যখন আমি পাবো তখন এটা আমার জন্য কি হয়ে যাবে, দেনাদার, অর্থাৎ কি সম্পদ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে প্রাপ্য কমিশন কি, মালিকানা প্রাপ্য কমিশন নামক প্রাপ্য কমিশনের ফলে হচ্ছে নগদ নগদ না সরি হবে কি হবে, প্রাপ্য কমিশনের ফলে মালিকানা সত্ত্ব এই বৃদ্ধি ও প্রাপ্য কমিশন নামক সম্পদ এ বৃদ্ধি পেয়েছে। ওকে, কি হবে আমাদের, হবে হচ্ছে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি ও হচ্ছে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি এবং কি হচ্ছে আমার প্রাপ্য কমিশন নামক সম্পদ এ বৃদ্ধি। ওকে, কর্য গ্রহণ 31 তারিখে, কর্য গ্রহণ 31 তারিখে কি বলছে, এটা আমার লেনদেন। কর্য মানে কি, ঋণ গ্রহণ। এখন আমি ঋণ গ্রহণ করছি, ঠিক আছে। এটা কি হবে, কর্য গ্রহণের ফলে নগদ অর্থ এ বৃদ্ধি, কর্য গ্রহণের ফলে নগদ অর্থ এ বৃদ্ধি ও দায় এল বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কর্য গ্রহণ মানে কি, ঋণ গ্রহণ। আমি ঋণ গ্রহণ করছি, এখন ভাইয়া টাকা তোমরা গ্রহণ করছো। তো যখন তোমরা কারো কাছ থেকে ঋণ নিতেছো, টাকা হাওলাত নিতেছো, তোমার কাছে কি টাকা আসতেছে, নগদের টাকাটা তোমার কাছে আসতেছে, যার ফলে কি তোমার নগদ অর্থ বৃদ্ধি পাইতেছে, তোমার পরিমাণে ক্যাশের পরিমাণ টাকা বৃদ্ধি পাইতেছে। এটার জন্য কি কোনো এক্সট্রা ঘর হবে না, এটার জন্য কোনো ঘর হবে না। এটার জন্য হচ্ছে তোমার হচ্ছে কর্য নামে দায়ের ঘরে একটা ঘর হবে, আর নগদ অর্থ যাবে ও দায় এল বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। দায়ের ঘরে কি পাইছে, এল বৃদ্ধি পাইছে। দায় কর্য গ্রহণ মানে কি, ঋণ গ্রহণ। এখন তুমি ঋণ গ্রহণ করছো, যার কারণে দায়ের ঘরে এল বাড়বে, কিন্তু নগদ অর্থ কি যোগ হবে, নগদের সাথে টাকাটা যোগ হবে, ঠিক আছে। এটা বুঝছো? ওকে, তারপরে সৃজনশীলে যাই। ওকে, কি বললো এটা, জনাব শফিক কি বললো, জনাব শফি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। 2022 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায় সম্পদ দায় ছিল নিম্নরূপ: নগদ তহবিল 2,50,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, দেনাদার 90,000 টাকা, পাওনাদার 36,000 টাকা। ব্যাংক ঋণ হচ্ছে 1 লক্ষ টাকা। উক্ত বছরে মালিক আরো 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। তিনি নগদ 40,000 টাকা ও 1,10,000 টাকার পণ্য উত্তোলন করেন। 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসার দায় ও সম্পদ ছিল কি নিম্নরূপ, ঠিক আছে। সম্পদ ছিল কি নিম্নরূপ: হাতে নগদ 1,60,000 টাকা, আসবাবপত্র 65,000, দেনাদার 80,000, মজুদ পণ্য 1,50,000, ব্যাংক ঋণ 70,000, বকেয়া বেতন 10,000, পাওনাদার 36,000, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে প্রারম্ভিক চলতি সম্পদ মানে কি, প্রারম্ভিক শব্দের হচ্ছে কি বছরের শুরুতে বা যেটা শুরু। তাহলে জানুয়ারি মাস কি বছরের শুরু না, আমাদের কি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুরু, ঠিক আছে, বছরের শুরু। তার মানে কি এটা আমার প্রারম্ভিকে দেওয়া আছে। এখন কি বলছে, চলতি সম্পদের মধ্যে কি বলতেছে, চলতি সম্পদ মানে কি, যে সম্পদের খুব দ্রুত নগদে রূপান্তর করা যায় বা নগদ হতে অন্য সম্পদে রূপান্তর করা যায় এবং তার মেয়াদকাল 1 বছরের মধ্যে থাকে, ঠিক আছে। তার জন্য আমাদের কি করা লাগবে, ঘর হবে তারিখ, বিবরণ, টাকা এন্ড টেহা। ওকে, তারিখ, বিবরণ, টাকা। এখানে দেখো তো নগদ তহবিল একটু আগে বলছিলাম চলতি সুদ মানে কি, খুব দ্রুত সেটাকে নগদায়ন করা যায় বা নগদ থেকে অন্য সম্পদে রূপান্তর করা যায়। তার মানে কি এটা হচ্ছে কি আমার চলতি সম্পদ।
এখানে তো তারিখের তো ঘরই নেই। তারিখ দেওয়ার কোনো প্রয়োজন আছে না, তারিখের ঘর না দিলেও তারিখের ঘর দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে তারিখের ঘর দেওয়ারও আমাদের দরকার নাই, জাস্ট বিবরণ টাকা টাকা। ওকে, বিবরণের ঘরে কি বলছে, সবার ফার্স্টে কি আসবে আমাদের, নগদ তহবিল। নগদ তহবিলের ঘরে কত টাকা বলছে, 2,50,000 টাকা। ওকে, তারপর কি বলছে, আসবাবপত্র, এটা কি দীর্ঘমেয়াদী আসবাবপত্র, আমার স্থায়ী সম্পদ, দেনাদার, খুব দ্রুত নগদে বা অন্য কিছুতে রূপান্তর করা যায়, যার কারণে কি এটা হচ্ছে কি দেনাদার, আমার চলতি সম্পদ। দেনাদার কত টাকা বলছে আমাদের এখানে, 90,000 টাকা। তারপরে কি বলছে আমাদের, পাওনাদার। পাওনাদার মানে কি চলতি দায়, ব্যাংক ঋণ কি দায়। উক্ত বছরের মালিক আরো 1,00,000 টাকা বিনিয়োগ করেন, যার নাম কি অতিরিক্ত মূলধন। তিনি নগদ 40,000 টাকা ও 10,000 টাকা পণ্য উত্তোলন করেন, ঠিক আছে, তার মানে এগুলো উত্তোলন, এখানে আর কোনো চলতি সম্পদ নাই। তার মানে কি 2,50,000, 90,000, 3,40,000, এটাই হতেছে তোমাদের আনসার, ঠিক আছে। তারপর খতে যাই, চলো। খতে কি বলছে, এই অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে সচরাচর আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় বা লাভ ক্ষতির পরিমাণ, প্রারম্ভিক মূলধন, সমপরিমূলধন, এমনকি হচ্ছে লাভ ক্ষতির তিনটে জিনিসটা, ঠিক আছে। একটা যায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ, সমপরিমূলধনের পরিমাণ, আর পর চাই কি লাভ ক্ষতির পরিমাণ। ওকে, তো এখানে আমাদের কি আসছে, সমপরিমূলধনের পরিমাণ। সমপরিমূলধনের সূত্র কি, সমপরিমূলধন পরিমাণ নির্ণয় একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সমপরিমূলধনের সূত্র, সমাপনী সমাপনী মোট সম্পদ মাইনাস মোট সম্পদ মাইনাস সমাপনী মোট কি দায়। ওকে ফাইন, চলো তার জন্য কি এখন আমাদের একটা ঘর করে নিই, ঠিক আছে। ঘর করতে কি হবে, বিবরণ টাকা টাকা। ওকে, তো চলেন 31 ডিসেম্বর কি বলছে আমাদের, কি বলছে, সমাপনী। সমাপনীর মধ্যে আমরা দেখতে হবে কি কোথায়, সমাপনী মোট সম্পদ হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এটা এবার। ওকে, কি বলছে, 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের দায় ও সম্পদ সমূহ কি ছিল, নিম্নরূপ। 31 ডিসেম্বর মানে কি বছরের শেষ দিন, শেষ সম্পদ, এটা সমাপনী মানে কি শেষ, দা এন্ড, ঠিক আছে। তো আমরা গতকালকে কি ছিল আমাদের বছরের শেষ দিন বা 31st নাইট বা বছরের শেষ দিন, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের শেষ তারিখ। ওকে, এখন কি বলছে, সম্পদ করতে হবে। সম্পদ কি কি আছে, হাতে নগদ আছে একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, দেনাদার আছে একটা আমার সম্পদ, মজুদ পণ্য সম্পদ। ওকে, আর এখানে কি আছে, এখানে আর সম্পদের ঘরে কিছু নাই, ব্যাংক ঋণ কি আমার দায়ের ঘরে যাবে, ঠিক আছে। তারপর আমার কি যাবে, বকেয়া বেতন, খরচ বকেয়া কি আমার চলতি দায়। ওকে, পাওনাদারও কি দায়ের ঘরে যাবে। তাহলে আমি কি লিখবো, বিবরণ সম্পদ, উপরে সূত্র লেখাই আছে, সম্পত্তি মোট সম্পদ মানে সম্পত্তি মোট দায়। তাহলে সম্পদের ঘরে কি কি আছে, হাতে নগদ, হাতে নগদ, হাতে নগদের ঘরে কি বলছে, 1,60,000 টাকা। ওকে, এখন কি বলছে, তারপরে কি লিখছিলাম আমরা, মার্ক করছিলাম কি আসবাবপত্র। আসবাবপত্রের ঘরে তো আমার কি বলছে, 65,000 টাকা। তারপর কি বলছে, দেনাদার 80,000। দেনাদার কত বলছে, 80,000। ওকে, এরপর মজুদ পণ্য কি মার্ক করছিলাম, মজুদ পণ্য 1,50,000। মজুদ পণ্য
1,50,000, তাহলে 1,60,000 65, 2,25,000 আর 80, 3,05,000 আর 1,50,000, 4,55,000 টোটাল সমাপনী মোট সম্পদ হচ্ছে আমার কত? 4,55,000। এটা থেকে আমার কি করতে হবে? সমাপনী দায়টা কি করতে হবে? আমার মাইনাস করতে হবে। ওকে, সমাপনী দায় কি কি আছে বলো তো? এখানে ব্যাংক ঋণ আছে, বকেয়া বেতন আছে, আর কি আছে? পাওনাদার আছে। আমরা কি করব? জাস্ট এখান থেকে টানতে নামে ফেলি, নাই কি লিখবো? শিরোনাম দিব কি? দায়। দায়, দায়ের পরে আছে কি? তিনটা জিনিস আছে। কি কি আছে? বকেয়া বেতন, পাওনাদার, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত টাকা? 70। বকেয়া বেতন কত বলছে? বকেয়া বেতন কত? 10। পাওনাদার 60। 60 10 70 70 70 1,40,000। তাহলে কি 1,40,000 টাকা কি আমাদের মাইনাস করতে হবে? ওকে, 1,40,000 থেকে মাইনাস করতে হবে। 4,55,000 1,40,000 কত আসতেছে? 3,15,000। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সমাপনী মোট সম্পদের পরিমাণ বা সমাপনী মূলধনের পরিমাণ। ওকে, এখন আমাদেরকে আর কি বলছে? গতে যাই, চলো। গতে কি বলছে? লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তো লাভ ক্ষতির পরিমাণ আমাদের কিভাবে নির্ণয় করতে হবে? লাভ ক্ষতির জন্য আমাদের একটা সূত্র আছে। কি আছে? লাভ ক্ষতির একটা সূত্র। লাভ ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন যোগ উত্তোলন আর মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, এটার মানে কি? মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, দ্যাটস ইট। মানে সমাপনী মূলধনের সাথে আমার কি উত্তোলনটা যোগ করব, এটা থেকে কি প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটাকে আমি বিয়োগ করব। ঠিক আছে, মানে এই দুটোর যোগফল থেকে ওই দুটোর যোগফল বিয়োগ করতে হবে। তাহলে আমরা সমাপনী মূলধন এখানে পাইছি, উত্তোলনের প্রশ্নে আছে, অতিরিক্ত মূলধনও আছে। ঠিক আছে, এখন আমার কি করা লাগবে? আমার প্রারম্ভিক মূলধন বের করা লাগবে। তো প্রারম্ভিক মূলধনের সূত্র কি? আগের মতোই সেম। মানে কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস কি প্রারম্ভিক মোট দায়। ওকে, তো হইতেছে এখানে আমরা চলো ইয়াটা শেষ করে বের করে ফেলি, প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করি। ঠিক আছে, উপরে শিরোনামে লিখবা প্রারম্ভিক মূলধন। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। এখন সম্পদের ঘরে কি কি আছে? সেম, 2,50,000 নগদ তহবিল, আসবাবপত্র, দেনাদার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লিখি আমরা। নগদ তহবিল, নগদ তহবিলে কত আছে? 2,50,000। আসবাবপত্র কত? 50,000। দানাদার 90,000। তারপর আর কিছু আছে আমাদের? না, আর কোনো কিছু নাই।
তাহলে 2,50,000, 50,000, 3 লাখ, 3 লাখ কত হচ্ছে? 90,000, 3,90,000। এখন এটা থেকে কি মাইনাস করতে হবে? মাইনাস প্রারম্ভিক কি দায়। এখন দায়ের ঘরে কি কি আছে? দায়ের ঘরে আছে কি? পাওনাদার 36,000 টাকা, ব্যাংক ঋণ 1,00,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দায়ের ঘরে মাত্র দুইটা জিনিস, কি? ব্যাংক ঋণ আর পাওনাদার। পাওনাদার কত? 36,000, ব্যাংক ঋণ 1,00,000। তাহলে কি 1,36,000 কে আমার মাইনাস করতে হবে? মাইনাস করলে কত আসে? 3,90,000 মাইনাস 1,36,000, 2, 90 মাইনাস 36, 54। তাহলে কত আসতেছে আমার? 2,54,000। শেষ। 2,54,000 কি আসতেছে আমার? প্রারম্ভিক মূলধন আসতেছে। ওকে, 2,54,000। তাহলে আমরা সবার ফার্স্টে সূত্র লিখছিলাম না? এখানে কি ছিল? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? লাভ ক্ষতি সমান সমান লাভ ক্ষতি সমান সমান কি কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস হচ্ছে এই কি করতেছি, মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, তাহলে আমাদের সমাপনী মূলধন ছিল কত টাকা? সমাপনী মূলধন আমরা একটু আগে বের করে আসছিলাম কত? 3,15,000। ওকে, 3,15,000 যোগ কি বলছে? উত্তোলন। উত্তোলন কত করতে হবে? উত্তোলন কি করছে? নগদ 40,000 আর 10,000 টাকার কি পণ্য উত্তোলন করতেছে। তাহলে উত্তোলনের ঘরে কত হবে আমাদের? সেম, উত্তোলনের ঘরে হবে আমাদের 40 আর 10, 50,000 টাকা। ঠিক আছে, উত্তোলনের ঘরে কত? 40 যোগ 10,000, 50,000। ওকে, মাইনাস মাইনাস এখন কি করছে? মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন এখানে কত নির্ণয় করছিলাম আমরা? 2,54,000, 2,54,000 যোগ অতিরিক্ত মূলধন। তিনি নগদ কি বলছে? পণ্য উত্তোলন করেন। উক্ত বছরের মালিক আরো 1,00,000 টাকা বিনিয়োগ করেন। মাঝামাঝি সময় বিনিয়োগ করতেছে। ঠিক আছে, মাঝামাঝি সময় বিনিয়োগ করতেছে মানে কি? আমাদের মাঝামাঝি সময় বিনিয়োগ করতেছে মানে হচ্ছে কি আমাদের অতিরিক্ত মূলধন। ঠিক আছে, মালিক একবার ব্যবসা শুরু করার পর, প্রথমবার ব্যবসা শুরু করছে, তারপর ব্যবসায় যা কিছু বিনিয়োগ করতেছে, যা কিছু ব্যবসায় নিয়ে আসতেছে তা হচ্ছে অতিরিক্ত মূলধন। এখানে কি বলছে? উক্ত বছরের মালিক আরো 1,00,000 টাকা বিনিয়োগ করেন, তার মানে কি এটা আমার অতিরিক্ত মূলধন। 2,54,000 যোগ 1,00,000
ঠিক আছে, তাহলে 3,15,000 আর 40,000 10 50,000, 3,00,000 কত 65,000 মাইনাস হচ্ছে 2,54,000 আর 1,00,000, 3,54,000, তাহলে কত হচ্ছে 65 মাইনাস 11,000, তাহলে কত হইতেছে 11,000 টাকা লাভ। ওকে, ঠিক আছে, 11,000 ইকরা, হ্যাঁ 11,000 আনসার, 11,000 টাকা কি লাভ বের হইতেছে। ঠিক আছে, তো এতটুকুই, এতক্ষণ হচ্ছে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য, এত বড় একটা দা এন্ড। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।